এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। মেয়েটা কিছুক্ষণ গম্ভীরভাবে আরোহীর দিকে তাকালো। হুট করে এত সাজ, আবার এভাবে মাথা নিচু করে বসে থাকা। টিচার আবার ম্যাডামের সাথে দেখা করতে চাইছে। গভীরতা ভেঙে মেয়েটা বলে, স্যারের থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার কি আছে? বেশি না, জাস্ট 2 মিনিট কথা বলে বেরিয়ে যাব। মেয়েটা আবার কিছুক্ষণ চুপ থেকে বলে, আচ্ছা, আমার সাথে চলুন, তবে বেশি সময় নেবেন না। আরোহীর মায়ের সাথে রাজের কথা বলার মুহূর্তটা পুরো সময় কাজের মেয়েটা তাদের পাশেই দাঁড়িয়ে আছে। আরোহী দরজার ওপাশে দাঁড়িয়ে আছে। রাজ কেন তার মায়ের সাথে কথা বলতে এসেছে তা জানার জন্য। বুকের ভেতর হার্ট ধুকধুক করে বিট হচ্ছে তার। রাজ খুব শান্তভাবে কথাগুলো বলল যে সে কালকে থেকে আর আরোহীকে পড়াতে আসতে পারবে না, কারণ সে পড়াতে আসলে আরোহীর পড়ায় মন বসবে না। সে নিজের মাঝে নিজের আবেগকে প্রশ্রয় দিয়ে ফেলেছে। সারাক্ষণ এইসব নিয়ে পড়ে থাকলে পড়াশোনার অবনতি ছাড়া কিছুই হবে না তার। এটাই বয়সের দোষ। প্রথম কয়েকদিন খারাপ লাগলো, এরপর মায়া কেটে যাবে। রাজ চলে যাওয়ার পর থেকে চুপচাপ নিজের রুমে বসে রইল আরোহী। অনুভূতিগুলো খুব বেশি বাজে মনে হচ্ছে এই মুহূর্তে। কান্নাগুলো যেন গলায় আটকে যাচ্ছে বারংবার। হয়তো হুট করে ঘটে যাওয়া এই সিচুয়েশনের জন্য সে একটুও প্রস্তুত ছিল না। নীল শাড়ি পরিহিত, নিজের সাজ হাতে নিল নীল কাচের চুড়িগুলো দিকে তাকালো সে। হাত নাড়লে ঝুমঝুম শব্দ করে উঠে। কিছুক্ষণ হাত দুটোর দিকে তাকিয়ে থেকে চুড়িগুলো খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল সে। এতক্ষণ আটকে রাখা অনুভূতিটা এবার আর আটকে রইল না। শরীর কাঁপে হু হু করে কেঁদে উঠল সে। এদিকে কাজের মেয়েটা ফোন নিয়ে এক পাশে গিয়ে সামিরের নাম্বারে ফোন দেয়, যার সাথে আরোহীর বিয়ে ঠিক করা। ওপাশ থেকে ফোন রিসিভ করতে সে উত্তেজনা নিয়ে বলে, আরোহী আপা আজ তার টিউশন টিচারকে মনে হয় প্রপোজ করছে, তাই সে আজ টিউশন ছেড়ে দিয়ে চলে গেছে। কথাটা শুনে ওপাশ থেকে সামির বলে ওঠে, তুমি কি শিওরে বলছো? জি ভাইজান। কাজের মেয়েটা তৎক্ষণাৎ বলে ওঠে। হনন করে রাজের রুমে প্রবেশ করলো নিবিড়। আজ মনটা বড্ড ফুরফুরে তার, কারণ নীরা নামক ঝামেলাটা তার মাথার উপর থেকে বিদায় হয়েছে। নীরার বয়ফ্রেন্ড রাহাতের সাথে কথা হয় রাজের। প্রথমে মানতে না চাইলেও পরে নিজেই থেকে নীরাকে নিয়ে গেল সে। রাজ এটাও বলে রেখেছে আজকের পর থেকে নীরার কোনো সমস্যা বা ক্ষতি হলে সব দায়ভার তাকে দিতে হবে। সব প্রমাণই আছে তাদের। রাহাতের ফ্যামিলির সাথেও কথা হয়েছে, 2 দিনের ভেতরে বিয়ের ব্যবস্থা করবে তারা। এবার নীরার জীবনে কিছুটা সুখ ধরা দিলেও তো ভালোই, আর কষ্ট থাকলে সবই তার কর্মের ফল হিসেবে থাকবে। ফুরফুরে মন নিয়ে রাজের পাশে বসলো নেবে। রাজকে বিষণ্ণ দেখে প্রশ্ন করে, মুখটা এমন বাংলা বাজের মতো করে রেখেছে কেন? রাজ বিষণ্ণতা নিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, টিউশনিটা ছেড়ে দিয়েছি, চাইনি, বাধ্য হয়ে এমনটা করেছি। চাই না আরোহীর কোনো সমস্যা হোক। হয়তো কয়েকদিন কষ্ট পাবে, এরপর সব কষ্ট দূর করে দিব। তবুও ওর জন্য খারাপ লাগছে খুব। নিবিড় কিছুটা সিরিয়াস ভাব নিয়ে বলে, একটা জিনিস আমি বুঝলাম না, তোমার এত কিছু দেখলাম, তবু কেন তুমি সামান্য টিউশনির ভান করে ব্যাচেলর বাসায় আছো? চাইলে তো কত ভালোভাবেই থাকতে পারো। রাজ একটু মুচকি হেসে বলে, বলেছি না, সময় হলে একদিন সব জানতে পারবে, এখন না। নিবিড় আর কথা না বাড়িয়ে বলে, তুমিও কি ওই মেয়েটার প্রেমে পড়েছো? রাজ আর কিছু বলল না, হাসতে হাসতে প্রশ্নটাকে উড়িয়ে দিয়ে বলে, রুশান সুস্থ হওয়ার পর আবার পূর্বের মতো কাজে করে চলেছে। গতকাল রাতেও তার টিম নিলয়ের বেশ কয়েকটা লোকে অস্ত্রসহ আটক করেছে। 2 জন মারা গেলেও গতকাল রাতের মিশনে রুশানকে সেদিন রাতে বাসায় ফিরতে না দেখে নিলয় ধরে নিয়েছিল আগামীকাল কোনো না কোনো নিউজ তার কানে আসতে চলেছে। তাই দেরি না করে বারংবার পিন্টুর নাম্বারে ফোন দিতে থাকে সে, সব কিছু আজকের রাতের জন্য অফ রাখতে। বাট পিন্টু রিসিভ করেই জানায়, সব চালান আটক হয়ে গেছে, সাথে কয়েকজন লোকও। ফোনটা মুঠো করে
ধরে কিছুটা রাগ নিয়ন্ত্রণ করায় ব্যস্ত নিলয়। এবার মনে হয় কিছু একটা করতেই হবে। এভাবে ইমোশন নিয়ে চুপচাপ বসে থাকলে চলবে না। এক্সামের বেশ কয়েকদিন পার হয়ে যাওয়ায় রিমার বান্ধবীরা মিলে প্ল্যান করলো বিকেলে সবাই একসাথে সময় কাটানোর। অনেক কষ্টে বাসা থেকে অনুমতি পেয়ে বান্ধবীদের সাথে গেল রিমা। সব মিলিয়ে বিকালটা ভালোই কেটেছে আজ। সন্ধ্যা হলো, বাসার উদ্দেশ্যে চলে যায় সব বান্ধবীরা। রিমা বান্ধবীদের থেকে বিদায় নিয়ে একটা রিক্সা ডাক দিল। রিক্সায় আসার আগেই একটা কালো গাড়ি এসে দাঁড়ালো তার সামনে। কিছু বুঝে ওঠার আগে রিমাকে গাড়িতে তুলে উধাও হয়ে গেল তারা। মুখ বাঁধা অবস্থায় ড্রাইভিং করছে নিলয়, পেছনে অন্য আরেকজন। রিমার মাথায় একটা পিস্তল ঠেকিয়ে রেখেছে। রিমা চিৎকার করতে নিলয় বলে, লাভ নেই, চিৎকারের শব্দ গাড়ির বাইরে কেউ শুনবে না। গাড়িতে এসি থাকলেও বিন্দু বিন্দু ঘামে থরথর করে কাঁপছে রিমা। কাপা কাপা সরে পড়ল। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? কারা আপনারা? কি চান আমার কাছে? নিলয় ড্রাইভিং করতে করতে বলে, তোকে এখন আমরা রেপ করব, এরপর কেটে ডাস্টবিনের সামনে ফেলে দিয়ে যাব, কেউ বুঝতেও পারবে না। তা যদি না চাস তাহলে রুশানকে ফোন দিয়ে বলবি আজকের মাঝেই নিজের চাকরি থেকে রিজাইন নিতে, যদি তোকে সুস্থভাবে দেখতে চায়। রিমা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে তাদের দিকে। নিলয়ের মুখ বাঁধা অবস্থায় থাকা নিলয়কে চিনতে পারছে না সে। রিমার পাশে থাকা ছেলেটা রিমার ফোনটা নিয়ে রুশানের নাম্বারে ফোন দেয়। ওপাশ থেকে রুশান রিসিভ করলে রিমার কান্না শুনতে পায়। সে উত্তেজিত হয়ে বারংবার ওপাশ থেকে একের পর এক প্রশ্ন করছে রুশান। আর ছেলেটা একটা ভিলানি হাসি দিয়ে বাজেভাবে রিমার গাল স্পর্শ করতে খুব জোরে চিৎকার দিয়ে ওঠে রিমা। ফোনে যে চিৎকার রুশানের কান ভেদ করে ভেতরটাও চুরমার করে দিচ্ছে। রুশানকে না ছুলো, না ধরলো, না মারলো, তবু একেবারে ভেতরটায় আঘাত করলো তারা। ফোন কলে হঠাৎ রিমার চিৎকারে বুকটা কেঁপে ওঠে রুশানের। বুঝতে বাকি নেই রিমা কোনো বিপদে পড়েছে। রুশান উত্তেজিত ভাবে বারংবার হ্যালো হ্যালো করলেও রিমার কোনো উত্তর পেল না। রিমার পাশে থাকা লোকটার ফোনটা কানে তুলে নিয়ে বলে, তোর প্রিয়সীকে সুস্থ ও জীবিত দেখতে চাইলে চুপচাপ রিজাইন লেটার দিয়ে নিজের অবস্থান থেকে সরে আয়। সময় 24 ঘন্টা। বলেই ফোন রেখে দেয় সে। মুহূর্তেই যেন চারপাশটা যেন অন্ধকার হতে শুরু করলো রুশানের। লোকটা ফোন হাতে রাখতে নিলয় বলে, এবার ফোন থেকে সিমটা খুলে ভেঙে ফেল আর ফোনটা পাওয়ার অফ করে দে। নিলয়ের কথা মতো লোকটা চুপচাপ তাই করলো। গাড়ির ভেতরে হাত পা বাঁধা অবস্থায় কিছুক্ষণ ছটফট করলেও লাভ হলো না রিমার। কিছুক্ষণ পর হাল ছেড়ে খেতে দিয়ে বলে, আমি কি ক্ষতি করেছি আপনাদের? কেন আমার সাথে এমন করছেন আপনারা? ছেড়ে দিন আমায়, আমি বাসায় যাব। সামনে থেকে নিলয় একটা স্প্রে নিয়ে পেছনের লোকটাকে দিয়ে বলে, মুখের উপর অল্প মেরে দে, এত প্যান প্যান জ্ঞান জ্ঞান আর ভালো লাগছে না। এদিকে অস্থিরতায় কি করবে কিছুই বুঝতে পারছে না রুশান। নিজের ভুলটা কোথায় ছিল সেটাই বুঝে উঠতে পারছে না। নিজেকে সবসময় আড়াল করেই রেখেছে, আর রিমাকেও রেখেছে সবার থেকে দূরে। নিজের কাছের মানুষরা ছাড়া কেউ রিমার বিষয়ে অবগত নয়। তাহলে কে রিমার বিষয়ে জানলো, আর কেই বা তার সাথে এমন করছে? মুহূর্তেই রাজকে ফোন দিয়ে বিষয়টা খুলে বলে রুশান। একে একে চারপাশে নিজের টিমের সবাইকে ইনফর্ম করে দেয় রুশান। যেভাবে হোক রিমাকে যেন খুঁজে বের করে সবাই। সবার কথা কি বলবে এই মুহূর্তে, তার কি করা উচিত সেটাই তো নিজে বুঝে উঠতে পারছে না। রিমাকে একটা বাড়ির ভেতরে বন্দি করে রাখে নিলয়। রুশানকে যা বলার বলে দিয়েছে, এবার শুধু সময়ের অপেক্ষা। কিছুক্ষণ সেখানে অবস্থান করে নিলয়। এখানে আছে শুধু নিলয় আর তার সাথে লোকটা আর রিমা। নিলয় সেখান থেকে আসার সময় লোকটার দিকে এক পলক চেয়ে খুব শান্তভাবে বলে, যখন যা চাই তাই দিবি, ওর কোনো সমস্যা যেন না হয়। ওর কোনো প্রবলেম হলে তোকে এর জবাবদিহি করতে হবে। বলেই সেখান থেকে বেরিয়ে গেল নিলয়। এদিকে রাজ শান্তভাবে বিষয়টা নিয়ে কিছুক্ষণ ভাবল। তার মনে কোনো উত্তেজনা নেই, কারণ উত্তেজনা নিয়ে ভাবলে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুব কঠিন। রুশান আর রিমার বিষয়ে যেহেতু রিলেটিভরা ছাড়া তেমন কেউ জানে না, সেহেতু রিমার কিডন্যাপিং এর ব্যাপারেও নিশ্চয়ই রুশান রিলেটিভ কেউ জড়িয়ে আছে। নয়তো কোথায় হাত দিয়ে রুশানকে আয়ত্তে আনতে পারবে সেটা অপরিচিত কারো এত সহজে জানার কথা না। যদি পরিচিতদের সাথে তাদের কোনো সম্পর্ক না থাকে
রাজ এসব নিয়ে কিছুক্ষণ ভেবে তুষারকে ফোন দিল। তুষার ফোন রিসিভ করতেই রাজ বলে ওঠে। কোথায় তুই? তুষার চায়ের কাপে চুমুক দিয়ে বলে। তো রাস্তায় চায়ের দোকানের সামনে, নিবিড়ও আছে পাশে। রাজ আর প্রশ্ন না করে সরাসরি প্রশ্ন করে, নিলয় কোথায়? তুষার কিছুটা ভাবান্তর হতে দেখে সামনে থেকে নিলয় তাদের দিকেই এগিয়ে আসছে, তাই আর না ভেবেই বলে, এই তো সামনেই আছে সে। কোনো সমস্যা হয়েছে কি? আমাদের আসতে হবে? নিলয়ও ওদের সাথে? রাজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে কিছু একটা ভেবে বলে, কিছু না। তুষার কিছুই বুঝলো না আর আগা মাথা। নিলয় সামনে আসতে এসে প্রশ্ন করে। কোথায় ছিলি এতক্ষণ? নিলয় স্বাভাবিকভাবেই বলে, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম। তুষার কিছুটা বিরক্তি নিয়ে বলে। ফান করছি না আমি। নিলয় একটু হেসে বলে, আমি কখন ফান করলাম? বললাম যে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছি, সেটা অন্যের গার্লফ্রেন্ডও হতে পারে। তুষার আর কিছু না বলে চায়ের বিল মিটিয়ে বাসার দিকে হাঁটা ধরল। নিবিড়ের চা এখনো শেষ হয়নি। সে ডেকে বলে, আরে একা একা কোথায় দৌড় দিলি? দাঁড়া, আমরাও আসি। তুষার উপরের দিকে একবার চেয়ে বলে, দেখলি না রাত নেমে এসেছে, আর কতক্ষণ বাইরে থাকবি? আর ওদিকে মনে হয় বাসায় কোনো প্রবলেম হয়েছে। যদিও আমি এই বিষয়ে শিওর নই, তবে মনে হয় কিছু একটা হয়েছে। নিবিড় এবারও কাপ রেখে নিলয়ের নিয়ে হাঁটা ধরে তুষারের সাথে। কিছুক্ষণ পর তিনজন একই সাথে বাসায় ফিরে আসে। দেখে ফরিদা আন্টিসহ সকলে বেশ চিন্তিত। রুশান বাসায় নেই, চুপচাপ বসে আছে সবাই, যেন যেন গভীর কোনো শোক পালনে মগ্ন সবাই। ওদিকে রুমের দরজা বন্ধ করে বসে আছে আরোহী। গতকাল রাত থেকে আজ সারা দিনে কিছুই মুখে তোলেনি সে। বই খাতা সব এলোমেলো করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখেছে। আরোহীর মা কাজের মেয়েটাকে ডেকে বলে রাজকে কিছু সময়ের জন্য এখানে আসতে বলার জন্য। এভাবে না খেয়ে থাকলে মেয়েটা অসুস্থ হয়ে পড়বে। রাজের নাম্বার আগে থেকেই কালেক্ট করে রেখেছিল কাজের মেয়েটা। সামিরি তাকে বলেছিল আরোহী ও রাজের সাথে জড়িয়ে থাকার সব তথ্য কালেক্ট করে রাখতে। আরোহীর এমন আচরণ দেখে কাজের মেয়েটা বাধ্য হয়ে রাজের নম্বরেই কল দিল। এমনিতেই একটা বিষয় রাজকে খুব ভাবাচ্ছে, তার উপর আরোহীর এসব শুনে কপাল কুচকে চশুর্দুক একটা শব্দ করলো। মেয়েটা সত্যি একটা পাগল। রাজ কিছুক্ষণ নিশ্চুপ থেকে শান্ত গলায় বলে, কাঁদছে, তাকে কাঁদতে দিন, বিষাদগুলো মুছতে দিন, অশ্রুকণায় কষ্টগুলো ধুয়ে নিতে দিন, ইমোশনগুলোকে মজবুত করতে দিন। বলে ফোন রেখে দিল। রাজের কথার আগামাথা কিছুই বুঝলো না মেয়েটা। ফোন রেখে খাবার নিয়ে আবারও আরোহীর রুমের দিকে গিয়ে কয়েকবার দরজায় টোকা দিয়ে তাকে ডাক দিল, কিন্তু এবারও হতাশ হতে হলো তাকে। নিজেকে যতই শক্ত রাখুক, এক মুহূর্তের জন্য রাজ নিজের ইমোশনকে নিজের কাছেই হেরে গেল। ৭-৫ না ভেবে আরোহীর বাসার উদ্দেশ্যে রওনা দিল রাজ। রাত তখন ৯টা। কাজের মেয়েটার কাছে সব শুনে রাজ শান্তভাবে বলে, খাবার নিয়ে আসুন, আমি দেখছি। আগের খাবারগুলোকে এক পাশে রেখে মেয়েটা নতুন করে খাবার এনে রাজের হাতে দিল। রাজ প্লেটটা হাতে নিয়ে মেয়েটাকে প্রশ্ন করে, ম্যাডাম কিছু বলছে না বা আরোহীকে খেতে জোর করেনি? কাজের মেয়েটা বলে, সবই করেছে, কিন্তু কারোর কথা শুনেছে না দেখে বাধ্য হয়ে আপনাকে ফোন দিয়েছি। রাজ আর কিছু না বলে আরোহীর রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজা একবার টোকা দিয়ে আরোহী বলে ডাক দিয়ে দরজার সামনে দাঁড়াইছে। এতক্ষণ হাজার ডাকাডাকি করেও যে আরোহীকে কেউ দরজার বাইরে আনতে পারেনি, এখন একটা ডাক শুনতেই কয়েক সেকেন্ডের ব্যবধানে এসে দরজা খুলে দিল সে। কষ্টগুলো বুকের ভিতর এতটাই উতলা হয়ে উঠেছিল যে আশেপাশে না তাকে হুট করে রাজকে জড়িয়ে ধরে কেঁদে দিল। কাজের মেয়েটা পাশে থাকলেও অন্যদিকে তাকিয়ে গেল সে। আরোহীর মা দূর থেকে বিষয়টা দেখে কিচ্ছু না বলে সেও নিজের রুমের দিকে পা বাড়ালো। নির্দিষ্ট কিছুর জন্য আমরা অনেক সময় এতটাই ব্যাকুল হয়ে পড়ি যে সামনে পৃথিবীর সবটা সুখ এনে দিলেও তার মাঝে ওই নির্দিষ্ট জিনিসটাই খুঁজে বেড়াই আমরা। মনে হয় তা পেয়ে গেলেই আমাদের মানব জীবন সার্থক। আরোহীকে রুমে নিয়ে খাটের উপর বসায় রাজ। রুমের চারপাশে সব এলোমেলো দেখে আরোহীর দিকে যে ফ্রিজিকল নাচে প্রশ্ন করে, এসব কি? আরোহী কিছু না বলে চুপ করে রইল। রাজ খাবারের প্লেটটা হাতে নিয়ে বলে, শুনলাম সারাদিন কিছু খাওনি, এসব কোন ধরনের পাগলামি? আরোহী এখনো চুপ করে আছে, যেন মনে হচ্ছে চুপ করে থাকাটলেই
আরোহী এখনো চুপ করে আছে, যেন মনে হচ্ছে চুপ করে থাকলে সব কিছু সমাধান হয়ে যাবে। রাজ আর কিছু না বলে খাবারের প্লেটটা এক পাশে রেখে উঠে দাঁড়িয়ে আরোহীর হাত ধরে বলে, এদিকে এসো। রাজ এভাবে হাত ধরায় কিছুটা কেঁপে উঠল আরোহী। রাজের দিকে একবার তাকিয়ে তার পেছনে চলে যায় সে। ওয়াশরুমে নিয়ে গিয়ে বলে, চুপচাপ মুখে পানি দিয়ে ফ্রেশ হয়ে নাও। আরোহীও বাধ্য মেয়ের মতো চুপচাপ তাই করলো। সে হয়তো ভেবেছিল রাজ আর আসবেই না, কিন্তু হুট করে এভাবে রাজ এসে এমন করছে এটা যেন এখনো বিশ্বাস হচ্ছে না তার। রুমে এসে আরোহীকে এক পাশে বসে খাবারের প্লেটটা হাতে নিতেই আরোহীর মুখে খাবার তুলে দিল। আরোহী আবারও একবার অবাক হয়ে রাজের দিকে তাকায়। এটা কি সত্যিই রাজ? আরোহীকে এমন এক মনে বসে থাকতে দেখে রাজ বলে, লাইফে প্রথম কাউকে নিজ হাতে খাইয়ে দিচ্ছি, চুপচাপ খেয়ে নাও। হয়তো আর কখনো আমাকে তোমার সামনে দেখবে না। আরোহী যেন এমনটা কখনো চায় না, তাই কথা মাটিতে পড়ার আগে চুপচাপ খাওয়া শুরু করে দিল। সারাদিন পাগলামি করে না খেয়ে ক্লান্ত ছিল আরোহী। খাওয়া শেষে আরোহীকে ঘুমাতে বলেই চুপচাপ বের হওয়ার জন্য পা বাড়ায় রাজ। আজ তার কি হচ্ছে সে নিজেই উপলব্ধি করতে সক্ষম হচ্ছে না। দরজার সামনে গিয়ে আবার পেছনে ফিরে আরোহীর দিকে ছুঁয়ে পড়ে, আর এমন পাগলামি করলে কখনোই আমার চেহারা দেখতে পাবে না। রোশান বাসায় ফিরেছে আজ রাত করে, চোখে ঘুম নেই তার। বেলকনিতে বসে দেয়ালে হেলান দিয়ে লুকিয়ে নিশ্চুপ হয়ে খাচ্ছে সে। যে কান্নায় নেই কোনো শব্দ, কেউ দেখতেও পায় না সেই গোপন আর্তনাদ। বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ রোশানের দিকে চেয়ে রইল নিলয়। বন্ধু মহলে এতদিনে এই প্রথম কাউকে এভাবে লুকিয়ে কাঁদতে দেখছে সে। ইমোশনে কিছুটা হলেও আঘাত আসবে, এমনটি স্বাভাবিক। ওখানে আর দাঁড়িয়ে না থেকে আড়ালে গিয়ে ওই লোকটাকে ফোন দিল নিলয়। রিসিভ করতে নিলয় বলে, মেয়েটার এখন কি খবর? লোকটা বলে, এতক্ষণ পাগলামি করে এখন ঘুমিয়ে গেছে। খাবার দিয়েছিলাম, ফেলে দিয়েছে। আর কিছু না বলে ফোন রেখে দিল। মধ্যরাতে একটা সুন্দরী মেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে আছে। এমন জঘন্য মানুষগুলো নিজেকে কতটুকুই বা নিয়ন্ত্রণে রাখতে পারে? মধ্যরাতে একটা সুন্দরী মেয়ে অচেতন হয়ে ঘুমিয়ে আছে, এমন জঘন্য মানুষগুলো নিজেকে কতটুকুই বা নিয়ন্ত্রণে রাখতে পারে? লোকটা রুমের জানলা দিয়ে বারংবার কিছুক্ষণ রিমার দিকে তাকিয়ে থাকে। পুনরায় নিলয়ের কথা মনে হতেই ভয়ে চোখ সরিয়ে রুমের পাশে বসে থাকে। গতকাল থেকে খোঁজাখুঁজি করেও রিমার কোনো খোঁজ পেল না তারা। কোথায় কে নিয়ে গেছে তার বিন্দুমাত্র প্রমাণও রেখে যায়নি, খুঁজে পাবেই বা কি করে? সকাল পেরিয়ে দুপুর হয়ে গেল, দুপুর পেরিয়ে বিকেল। গম্ভীর হয়ে রাজের পাশে দাঁড়িয়েছে রোশান। রাজের দিকে চেয়ে আহত গলায় বলে, কত মানুষের স্বপ্নই তো তারা এভাবে নষ্ট করে দেয়। এমন কত মেয়েকে তারা হারিয়ে ফেলেছে, কতজন তাদের ভালোবাসাকে হারিয়েছে, কত বাবা তাদের আদরের মেয়েকে হারিয়েছে, কিন্তু প্রমাণের অভাবে তারা কিছুই করতে পারেনি। ভেবে দেখতো, একটা ছোট ছেলে পরিবারের একমাত্র ছেলে, ছোটবেলা থেকে তাকে নিয়েই বাবা মায়ের স্বপ্ন। নিজেরা কষ্ট করে হলেও ছেলেকে কষ্ট বুঝতে না দিয়ে বড় করেছে। সেই ছেলেটা একদিন হুট করে ওই লোকদের শিকার হয়ে গেল, তখন তার বাবা মায়ের কেমন অবস্থা হবে? এমন হাজারো মানুষের স্বপ্ন নিয়ে তারা খেলেছে প্রতিনিয়ত। আচ্ছা রাজ, বলতো আমার কি করা উচিত? আমার স্বপ্নটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ, নাকি হাজারো মানুষের জীবন? রাজ কিছু বলছে না, হয়তো উত্তরটা তারও জানা নেই। রোশানের আরও কিছুক্ষণ নিশ্চুপ থেকেই বলে, যদি আমার স্বপ্নের বিপরীতে হাজারো মানুষ তাদের স্বপ্ন না ভাঙে, তাহলে খারাপ কি? আমার স্বপ্ন না হয় তারা ভেঙে দিল, তেমনই তাদের সবটাই হাতে মুঠোতে চিপে নিব আমি। এতদিন আইন মেনেই সবটা করেছি। রিমার কিছু হলে আইন কি সেটাও মাথায় রাখবো না আমি। আমার যা হওয়ার হবে। আমার ভেতরটা মরে গেলে খোলস জীবন নিয়েই বা আমি কি করব? বিকেলে রিমার কাছে গিয়েছিল নিলয়। রোশানের কোনো রেসপন্স না পেয়ে পুনরায় বাসায় ফিরে আসলো সে। রোশানকে দেওয়া 24 ঘন্টা ফুরিয়ে গেল। রোশান তার অবস্থানেই রয়ে গেল। বোঝাই যাচ্ছে রোশানের কাছে তার প্রিয় মানুষটার চেয়েও দায়িত্বটা সবচেয়ে বড়। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো। রোশানের কোনো রেসপন্স না পেলে রিমার সাথে থাকা লোকটা ধরে নিল রিমাকে এখন মেরে ফেলতে বলবে নিলয়, এরপর কোথাও পুঁতে দিতে। কেউ কিছুই জানবে না।
বাসায় সে আর মেয়েটা ছাড়ার কেউ নেই। মেরি যখন ফেলবে, মাঝখানের সময়টা একটু এনজয় করলে প্রবলেম কি? একা ঘরে এমন সুন্দরী এক মেয়েটাকে নিয়ে গত রাত থেকে এইসব চিন্তা ভাবনা মাথার মাঝে পীড়া দিচ্ছে খুব। নিলয়ের ভয়ে কিছুই করতে পারেনি। আর একটু পরে তো নিলয় তাকে এমনি বলবে মেয়েটাকে মেরে ফেলতে। 7-5 না ভেবে দরজা খুলে রিমাকে রাখা রুমে প্রবেশ করলো লোকটার অঙ্গভঙ্গি দেখে গলা শুকিয়ে আসে রিমার। লোকটা তার কাছাকাছি এলেই কয়েকবার চিৎকার দিয়ে উঠেছে। এরপর আর চিৎকার করতে পারল না। লোকটা এক হাত দিয়ে রিমার মুখ চেপে নিল। রিমা নিজেকে ছাড়াতে ধাক্কা দিতে লাগলো লোকটাকে। এতে এক মুহূর্তের জন্য ছাড়া পেলেও আবার লোকটা তার কাছে এগিয়ে আসার চেষ্টা করলো। হুট করে নিলয়কে রুমে আসতে দেখেই থেমে যায় লোকটা। রিমা ভয়ে জড়সড় হয়ে বসে গেল রুমের এক কোণে। এখনো নিলয়ের মুখে একটা কাপড় পেঁচানো, যেন রিমা তাকে চিনতেই না পারে। নিলয়কে দেখে মনে মনে অনেকটা বিরক্ত হলো লোকটা। নিলয়ের আসার সময় পেল না, তবুও মনের মাঝে ভয় জেগে উঠে তার। নিলয় আবার রাগ করে বসে কিনা এটা ভেবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে এসব নিয়ে তেমন একটা না ভেবে নিলয় একটা চেয়ারে টেনে তাদের সামনে বসে মুখে একটা হাসি ফুটিয়ে বলে, বাহ, তুই তো দেখি অনেক অ্যাডভান্স। আমি আসার আগেই সব শুরু করে দিলি। লোকটা এবার মনে মনে কিছুটা সাহস পেল। হাসি ফুটে উঠল তার মুখেও। উত্তেজনা নিয়ে প্রশ্ন করে, ভাই মেয়েটাকে তো মেরেই ফেলবেন তাই না? নিলয় ও শান্তভাবেই বলে, মারতে তো হবেই। আমার কথা অমান্য করার শাস্তি না পেলে কি হয়? এখানে কোনো দাঁড়ালো ছুরি আছে? লোকটা একটু লাজুক হেসে বলে, ভাই মারার আগে কিছুক্ষণের জন্য আমাকে একটু সুযোগ দিন। নিলয় আবারও মুচকি হেসে বলে, আচ্ছা ঠিক আছে, আগে তো ছুরিটা নিয়ে আয়, দেখতে হবে না দাঁড় ঠিক আছে কি না। এর ফাঁকে তুই তোর কাজ সেরে নিবি। পাশ থেকে এদের কথা শুনে থরথর করে কাঁপছে রিমা। নিলয়ের অনুমতি পেয়ে লোকটা আর দেরি না করে একটা ধারালো ছুরি এনে নিলয়ের হাতে দিল। আর আশ্চর্যের মুখে নিলয়ের দিকে তাকিয়ে ন্যাকামি স্বরে বলল, ভাই। নিলয় আঙ্গুল দিয়ে একবার ধার চেক করে হুট করে ছুরিটা লোকটার গলায় বসিয়ে দেয়। 2 সেকেন্ড সব স্বাভাবিক থাকলেও রক্ত বের হতেই শুরু করলো। লোকটা নিজের গলা হাত দিয়ে চেপে ধরে বড় বড় চোখে নিলয়ের দিকে হাঁটু ভাঁজ করে ফ্লোরে বসে রক্তের স্রোত বয়ে চলেছে লোকটার গলা দিয়ে। যা দেখে পাশ থেকে মুখে হাত দিয়ে চিৎকার করে উঠে রিমা। নিলয় মুখটা এবার কিছুটা গম্ভীর করে লোকটার দিকে চেয়ে বলে, বিড়াল রাস্তা কাটলে তাকে পিষে ফেলি আমি, তোকে কি করেছে আরে? হাঁটুর ওপর ভর করে বসে থাকা অবস্থায় কয়েক সেকেন্ডের মাঝে রক্তেই লোকটার জামা ভিজে লাল হয়ে গেল। ব্যালেন্স হারিয়ে এক কাত হয়ে ফ্লোরে শুয়ে পড়েছে। গলা থেকে রক্ত এখনো ঝরছে, ফ্লোর লাল হয়ে যাচ্ছে সেই রক্তে। ছুরিটা এক পাশে ছুঁড়ে ফেলে দেয় নিলয়। শান্তভাবে রিমার দিকে তাকালে দেখে রুমের এক কোণে ঘেঁষে হাত দিয়ে মুখ চেপে ধরে রেখে চোখ দুটো বড় বড় করে চেয়ে আছে রিমা। কপাল গলা দুটোই ঘামে ভিজে একাকার। নিলয়কে তার দিকে তাকাতে দেখলে ভয় কেঁপে উঠে রিমা। মনে একটাই প্রশ্ন অজান্তেই নাড়া দিল, আর তা হলো লোকটার মতো এখন রিমাকেও কি এভাবে জবাই করে দিবে? থরথর করে সারা শরীর কাঁপছে তার। জীবনে এই প্রথম চোখের সামনে খুন হতে দেখলো সে। জবাই করা মুরগি যেমন করে দাপড়ায়, ঠিক তেমন করেই তার চোখের সামনে একটা তাজা প্রাণ নিস্তেজ হয়ে গেল। ভয় মুখ দিয়ে কথা বের হচ্ছে না রিমার। নিলয়ের দিকে এসে থরথর করে কাঁপছে শুধু। তাকে অবাক করে দিয়ে নিলয় বলে, ভয় পেও না, চুপচাপ উঠে নিজেকে স্বাভাবিক করে নাও, বাড়ি পৌঁছে দিয়ে আসছি তোমায়। রিমা এবার আরো অবাক হয়ে গেল। লোকটা কি বলছে এসব? নিজের লোককে মেরে তাকে বলছে বাড়ি পৌঁছে দেবে, তাহলে ধরে এনেছে কেন? কিছুই মাথায় আসছে না তার। রিমাকে এখনো চুপচাপ জড়সড় হয়ে বসে থাকতে দেখে নিলয় আবার বলে, চুপচাপ যা বলছি তাই করো, নয়তো এই লোকটার মতোই অবস্থা হবে তোমারও। যদিও রিমাকে ভয় দেখানোর জন্যই কথাটা বলেছিল নিলয়, তবে কাজও হয়েছে সেই কথায়। প্রাণের মায়া কম বেশ সবারই থাকে, তাই চুপচাপ নিলয়ের পেছন পেছন হাঁটতে থাকে সে। নিলয় তাকে গাড়িতে বসিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। নিলয় ড্রাইভিং করার সময় রিমা পেছন থেকে বেশ কিছুক্ষণ তার দিকে লক্ষ্য রাখলো। পুরোটার সময় লোকটা মুখে একটা কাপড় বেঁধে রেখেছে। আবার রিমার
ক্ষতি করতে চেয়েছিল দেখে নিজের লোককে মেরে ফেলেছে সে। এখন আবার বলছে বাড়ি পৌঁছে দিবে। লোকটার কাণ্ড সব মিলিয়ে রিমাকে ভাবাচ্ছে খুব। এত কিছুর পরও লোকটার নিজের চেহারা দেখাতে চাইছে না কেন? তার উপর কিছুটা চেনা চেনা মনে হচ্ছে। সব মিলিয়ে কৌতূহল বেড়েই চলেছে রিমার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে হুট করে একটানে লোকটার মুখের কাপড় সরিয়ে নেবে। কিছুক্ষণ ভেবে সময় কাটালো রিমা। ভয়ে কাপড় সরাতে সাহস করছে না। অনেকক্ষণ পর বড় বড় দুটো নিঃশ্বাস নিয়ে নিজের মাঝে কিছুটা সাহস সঞ্চয় করলো সে। হাত বাড়িয়ে নিলয়ের মুখের কাপড় সরাতে যাবে, তার এমনই সময় নিলয় একটা পিস্তল তাক করে ফেলে রিমার দিকে, যা দেখে ভয় রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিল রিমা। নিলয় এতক্ষণ সামনের গ্লাসে রিমার অঙ্গভঙ্গি ঠিকই লক্ষ্য রেখেছিল, যেটা হয়তো রিমা মাথাতেই আসেনি। গাড়ি থামিয়ে নিলয় বলে, রোশানের সাথে থেকে থেকে এসব শিখেছ না? বেশি চালাকি করার চেষ্টা করবে তো এখান থেকে শুধু এক রাউন্ড খরচ করব। ব্যাস, রিমার সব সাহস সেখানেই উড়ে গেল। বাকিটা রাস্তা আর হাতও নাড়ল না সে। কিছুক্ষণ পর গাড়ি ব্রেক করে রিমাকে নামতে বলে নিলয়। রিমা নামতে রেডি হলে নিলয় বলে, আরেকটা কথা, আমি রোশানেরই দলের একজন। বাসায় গিয়ে বলবে যে রোশানের কথাই তোমাকে এখান থেকে ফেরত নিয়ে আসা হয়েছে। হয়তো তোমার ফ্যামিলি রোশানকে স্বার্থপর ভাবতে পারে। রিমা কিছু না বলে চুপচাপ নেমে গেল। নিলয় আর এক মুহূর্ত দেরি না করে একটানে গাড়ি নিয়ে রিমার চোখের আড়াল হয়ে গেল। রাত হয়ে গেছে অনেক আগেই। রিমাকে মেরে ফেলেছে ভেবে ইতিমধ্যে রিমার বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আর সেও এই বাসায় খবর পেয়ে সকালেই এসেছে। রিমা আর এক মুহূর্ত দেরি না করে নিজের জান নিয়ে বাসার দিকে ছুটে গেল। কলিং বেল বাজতেই দরজা খুলে রামিম। রিমাকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে যেন কিছুক্ষণের জন্য কথা বন্ধ হয়ে গেল তার। পেছন থেকে সবাই ছুটে আসে দরজার কাছে। রিমাকে দেখে আরশি ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তার সাথে নানান প্রশ্ন, তোর কোনো ক্ষতি হয়েছে কিনা, কারা এমন করেছে, এখন ফিরে এলি কিভাবে, এমন নানান প্রশ্ন। রিমা এতক্ষণ ভয় থাকলেও ফ্যামিলির কাছে ফিরেছে, কিছুটা স্বস্তি অনুভব করলো, কিছুটা ভয় কাটিয়ে বলে, এখন তো ভালোভাবেই ফিরেছি তাই না? আর রোশান ভাইয়ের লোকই আমাকে বাড়ি এনে দিয়ে গেছে। পাশ থেকে রামিম বলে, আমি ঠিকই জানতাম রুশান কোনো না কোনোভাবে তোকে বাঁচিয়ে নেবে, সে তোর কোনো ক্ষতি হতে দেবে না। এরাই শুধু এতক্ষণ ধরে টেনশন করছিল। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আরশি সাইডে গিয়ে রোশানের নাম্বারে ফোন দেয়। মায়ের ফোন পে রিসিভ করে রোশান আহত স্বরে বলে ওঠে, সরি মা। রোশান আর কিছু বলার আগে আরশি বলে ওঠে, রিমা বাসায় ফিরেছে, তোর লোকই নাকি তাকে সেভ করে বাসা অবধি পৌঁছে দিয়েছে। আরশির কথায় রোশান যেন আকাশ থেকে পড়ল। কিছুক্ষণ আগেও ভেবেছিল রিমা ও তার ফ্যামিলির সামনে কিভাবে মুখ দেখাবে, যে এত পাওয়ার থাকার পরও রিমাকে বাঁচাতে পারেনি সে। আর এখন শুনছে রোশানের লোকরাই রিমাকে সেভ করেছে। বাট রোশানের পুরো টিমই তো ব্যর্থ ছাড়া কিছুই প্রকাশ করেনি। তাহলে রিমাই বা বাসায় ফিরল কি করে? উত্তেজনা নিয়ে রোশান বলে ওঠে, আচ্ছা আমি এখনই আসছি। পাশ থেকে রাজ, তুষার, নিবিড়, ফরিদা আন্টি তারাও কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কোনো খবর পাওয়া গেছে? রোশান হাস্যজ্জ্বল মুখে বলে, রিমা নাকি বাসায় পৌঁছালো মাত্র। মুহূর্তে সবার মন আনন্দে নেচে উঠল। এতক্ষণ ধরে পাওয়া ভয়টা মুহূর্তেই আনন্দে রূপ নিল। সেই সময় বাসায় প্রবেশ করে নিলয়। ফরিদা আন্টি সহ সবাইকে এমন সময় হাসি খুশি দেখে বুঝতে বাকি রইল না এই হাসির কারণ। এদের আনন্দেও কেন যেন নিলয়ের মাঝেও অদ্ভুত রকমের এক প্রশান্তি কাজ করছে। ইচ্ছে হচ্ছে এই মানুষগুলোর হাসি খুশি জীবনের সাথে সে নিজেও মিশে যেতে। রাত তখন 12টা। আসার পর ফ্রেশ হয়ে খেয়ে রুমে চুপচাপ বসে পুরো কাহিনীটা ভাবতে লাগলো রিমা। এটা যেন মাথা থেকেই সরছে না। হুট করে রুমে রুশানকে প্রবেশ করতে দেখে উঠে দাঁড়ালো সে। রুশান রিমার সামনে এসে দাঁড়ালো নিশ্চুপ হয়ে কিছুক্ষণ। একে অপরের দিকে তাকিয়ে রইল দুজন। রুশানের বুকটা এখনো থুকথুক করছে। এক মুহূর্তের জন্য হলেও ভেবেছিল সব হারিয়ে গেছে তার জীবন থেকে। নিজেকে আর সামলে রাখতে না পেরে হুট করে রিমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে রুশান। কোনো কথা বলছে না, শুধু বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। আর সেই নিঃশ্বাসের শব্দ খুব কাছ থেকে শুনতে পাচ্ছে রিমা। কিছুক্ষণ ওভাবেই নীরবতায় কেটে গেল দুজনের। অনেকটা শান্ত হওয়ার পর
হাতের বাঁধনটা ধীরে ধীরে ছাড়তে থাকে রুশান। রিমার দুই গালে হাত রেখে বলে, রিমা বলেছিলাম না বাসা থেকে বের হবি না। কিছু প্রয়োজন হলে রামিম ভাইয়াকে বা আঙ্কেলকে বলবি, আর না হলে আমাকে বলবি। প্রয়োজনে এখানে এসেই সবটা করে দিতাম আমি। তবুও কেন এভাবে একা বের হতে গেলি?